নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। এছাড়াও অন্যান্য ভিডিওতে আমি বলতাম যে যদি আপনারাও চান যে আপনাদের ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় ও স্থান লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের উপর, কিন্তু এই ভিডিওতে আমি সেটা বলবো না। কেন, এক একটা ভিডিওতে প্রায় 25-30টা করে কমেন্ট আসছে, আর সকলের কথা রাখা সম্ভব হচ্ছে না। তাই আমি কাউকে আর বলবো না যে কমেন্ট করার জন্যে নিজের বার্থ ডিটেলস শেয়ার করে, যাতে তার ভাগ্য গণনা করা হোক। কিন্তু তবুও যদি কেউ করে রাখতে চান, করে রাখতে পারেন। আমি চেষ্টা করব, যদি কারো রেগুলার কন্টিনিউয়াসলি কমেন্ট আসতে থাকে, যার এখনও যেটা হয় 4-5 দিন ধরে যদি আমি কন্টিনিউয়াস দেখি কোনো একজন কমেন্ট করে যাচ্ছেন, বারবার শেয়ার করে যাচ্ছেন, আমি তারটা করে দেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। তো যদি কেউ চান এরপরেও করে রাখতে পারেন, কিন্তু আমি সেই কথাটা দিতে পারছি না। কেন, এত কমেন্ট আসছে যে সম্ভব নয়। আমি বড় জোর হয়তো সপ্তাহে 5-6টা বেশি ভিডিও বানাতে পারি না, তো তার মধ্যে এক একটা ভিডিওতে যদি অতজনের কমেন্ট আসে সেটা সম্ভব হয় না। তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এছাড়া আপনারা যদি চান, আপনাদের ঐচ্ছিক ব্যাপার, যদি চান তাহলে শেয়ার করতে পারেন। তাহলে আজকে জন্মছকটা আমরা ভালো করে দেখব। তার আগে বলে রাখি যে এখানে যে জন্মছক গণনা হয়, ভাগ্য গণনা করা হয়, সেটা কিন্তু অত্যন্ত বেসিক। সেটা কেবলমাত্র D1 চার্টের উপর বেস করে, আর সেখানে অন্যান্য ডিভিশনাল চার্ট এবং দশা, অন্তর্দশা নিয়ে আলোচনা করা হয় না। তো কেউ যদি তার লাইফের ব্যাপারে সিরিয়াস হন, কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান, পসিবল রেমেডিস করাতে চান, এবং খুব সিরিয়াস হন এবং হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জন্য অবশ্যই কিন্তু ডিটেল অ্যানালিসিস প্রয়োজন। সেটার জন্য ইনি যে কোনো জ্যোতিষের সাহায্য নিতে পারেন। যদি কেউ আমার কাছ থেকে ডিটেল অ্যানালিসিস করাতে চান, আমার সাথে কনসাল্ট করাতে চান, তাহলে আমার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে আমরা আজকে গণনা শুরু করছি। দেখা যাক কার। এটি হচ্ছে ডি গায়েন। ইনি নাম উল্লেখ করেনি, তাই আমি পুরো নাম উল্লেখ করলাম না। এনার নাম ডি গায়েন। 31শে জানুয়ারি 2003 সালে জন্ম, 11:25 AM, আর মেদিনীপুরে। তাই শুরু করছি। জয় মা দুর্গা, জয় বজরংবলী। এখানে যেটা দেখতে পাচ্ছি ছকটা, ইনার লগ্ন হচ্ছে 1 নম্বর রাশির ঘরে বসেছে, আর 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। তাই এনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আর চন্দ্র যেখানে বসে 10 নম্বর রাশি ঘরে এখানে বসেছে, সেটি হচ্ছে এনার চন্দ্র রাশি বা রাশি। তাই এনার রাশি হচ্ছে মকর রাশি। এনার মেষ লগ্ন, মকর রাশি। প্রথম ঘর থেকে শুরু করি। প্রথম ঘর ফাঁকা, সেই ঘরে বিপরীত থেকে কোনো দৃষ্টি এই মুহূর্তে চোখে পড়ছে না, তো এই ঘরটা নিয়ে বিশেষ কিছু বলছি না। প্রথম ঘর হচ্ছে না স্বয়ং কোনো ব্যক্তির পার্সোনালিটি, তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, এগুলো প্রথম ঘর থেকে বোঝা যায়। তো এই ঘরটি আপাতত ফাঁকা। দ্বিতীয় ঘরে আসছি, যেখানে 2 লেখা আছে, সেখানে বসেছে শনি এবং রাহু। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট এখানে বোঝা যাচ্ছে এই দিকটা। দ্বিতীয় ঘর হচ্ছে ধান কুটুম বাণীর ঘর। তো সেইখানে শনি এবং রাহু দুজনই খুব পাওয়ারফুল প্ল্যানেট। শনি এই জন্মছকে সান গ্রহ, কেন, দুটো অত্যন্ত কারক ভাবের মালিক। আবার লগ্নপতি, মেষ লগ্নে লগ্নপতি হচ্ছেন মঙ্গল, তার সঙ্গে শনির শত্রুতা। তাই দুটো মিলিয়ে সান গ্রহ ধরা হয়, অর্থাৎ নিউট্রাল ধরা হয়। এখানে শনি দ্বিতীয়ভাবে বসে, এবং সেটাও বন্ধুর রাশি, কেন, শুক্রাচার্যের ঘর, দ্বিতীয় রাশি বৃষ রাশি, সেই রাশিতে বসে দ্বিতীয়ভাবে বসে শনি বোঝা যাচ্ছে ধন কুটুম বাণী রিলেটেড পজিটিভ ফল দেবেন, বিশেষ করে কি ধনের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে। রাহুও বসেছে সঙ্গে, রাহু আবার এই ঘরে উচ্চস্থ হয়, বৃষভ রাশির ঘরে রাহুকে উচ্চস্থ ধরা হয়। ফলে রাহু উচ্চস্থ এবং শনিও বসে আছে। এটা বোঝা যাচ্ছে যে টাকা পয়সার দিক দিয়ে এনার কখনো অসুবিধা হওয়ার কথা নয়। টাকা পয়সা, জমা পুঁজি, বিশেষ করে, কেন দ্বিতীয় ভাব দিয়ে আমরা দেখি অ্যাকুমুলেটেড ওয়েলথ, সেই জমা পুঁজি, জমা ধন প্রচুর পরিমাণে থাকার সম্ভাবনা। আরও একটা জিনিস যদি খুব ভালো করে দেখি আমরা, শনির যে দৃষ্টিগুলো আছে তার মধ্যে যেটা দশম দৃষ্টি, সেই দশম দৃষ্টিটা কিন্তু একাদশভাবে পড়ছে, যেখানে ইউরেনাসও বসে আছে। তো ইউরেনাস, নেপচুন, প্লুটোর কোনো গুরুত্ব নেই, কিন্তু একাদশভাবে শনির দ্বিতীয় ভাব থেকে একাদশভাবে, যে একাদশ ভাব মানে 11 নম্বর রাশি এখানে, সেটাও শনির রাশি, কুম্ভ রাশি, সেইখানে যে দৃষ্টিটা,
অত্যন্ত পজিটিভ ধরতে হবে। কেন? এক তো ধনের ঘরে বসে আছে, একাদশ ভাবের মালিক হয়ে দ্বিতীয় ভাবে বসা বা দ্বিতীয় ভাবের মালিক হয়ে একাদশ ভাবে বসা, বোঝা যায় যে প্রচুর অর্থের আগমন হবে জাতকের জীবনে। সেখানে এনার সেই একটা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, প্লাস নিজে সেই রাশির উপর দৃষ্টিও আছে, একাদশভাবে দৃষ্টিও আছে, ফলে বোঝা যাচ্ছে প্রচুর লাভ, ইচ্ছাপূর্তি এগুলো হবে। আর রাহু বসার জন্য শনির মধ্যে শনির সেই যে ধন জমা করার যে একটা প্রবৃত্তি বা সেই যে প্রকৃতিটা শনির, সেটা আরও বৃদ্ধি পাবে। একটা জিনিস কি না, শনি আর রাহু দুজনেই কোথাও না কোথাও ক্রূর গ্রহ, তো এনার বাণী কিছুটা কর্কশ হতে পারে, কথাবার্তা একটু স্ট্রেট কাট হতে পারে, আবার রাহুর জন্য একটু চতুরও হবে, কিন্তু শনি একটু স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করে, সেই রিলেটেড একটু বাণী কর্কশ বা বাণী একটু কঠোর প্রকৃতির হতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় ধনভাবের জন্য অত্যন্ত শুভ। তাহলে এটা গেল দ্বিতীয় ভাব মোর অর লেস পজিটিভ বলা চলে। তারপর আমরা আসছি তৃতীয় ভাব, যেখানে 3 লেখা আছে, সেই ঘরটি ফাঁকা, সেই ঘরটিতে দৃষ্টি আছে শুক্র এবং বুধের। তো তৃতীয়ভাবে শুক্র বুধ এই যে জন্মছক, সেখানে অ্যাকচুয়ালি মারক বুধ এবং শুক্র দুজনেই, তাদের যে দৃষ্টিটা তৃতীয়ভাবে পড়ছে, তৃতীয়ভাব হচ্ছে ছোটো ভাই বোনের ঘর, বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর। তো ছোটো ভাই বোনের একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু বাধা বিঘ্ন যথেষ্ট পরিমাণে থাকবে, লাইফে স্ট্রাগল থাকবে। হ্যাঁ, ধনভাব ভালো, টাকা পয়সা হয়তো জমবে, কিন্তু জীবনে তা বলে স্ট্রাগল চলে যাবে সব তা নয়, স্ট্রাগলের জায়গাতেই থাকবে, যথেষ্ট স্ট্রাগল করিয়ে এনাকে এগোতে হবে, এবং ছোটো যাত্রাও লেগে থাকবে, কেন ছোটো যাত্রারও ঘর এইটা তৃতীয় ভাব। তারপর আমরা আসছি চতুর্থ ভাব, যেখানে 4 লেখা আছে, সেখানে বৃহস্পতি উচ্চস্থ, অত্যন্ত শুভ। এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে চতুর্থ ভাব বৃহস্পতির জন্য অত্যন্ত কারক ভাব, আর চতুর্থ ভাব হচ্ছে ভূমি, মাতা, বাহনের ঘর। তো ভূমি, মাতা, বাহন এই সমস্ত রিলেটেড অত্যন্ত পজিটিভ ফল পাবেন। কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে এনার পারিবারিক সম্পত্তি, বড় বাড়ি, বড় ঘর, ভালো পারিবারিক আর্থিক অবস্থা ভালো, এইগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। তো ইনি কোথাও না কোথাও ভালো পরিবারে জন্ম নিয়েছেন, মানে ভালো পরিবারে ইন দ্য সেন্স ওয়েলদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। আর মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হবে, এবং মাও অত্যন্ত জ্ঞানী, নম্র, সাত্ত্বিক এবং ধার্মিক প্রকৃতির হবে। আর বিপরীত থেকে দৃষ্টিও আছে সূর্য এবং চন্দ্রের, যেহেতু সূর্যচন্দ্র এই গ্রহের এই জন্মছকে অত্যন্ত কারক, তাদের দৃষ্টিটাও এখানে বেনিফিট রেজাল্ট দেবে। এবং চন্দ্র বৃহস্পতি অপোজিটে থাকলে সেটাও গজকেশ্বরী যোগের নির্মাণ করে, কিন্তু গজকেশ্বরীর নামে গিয়ে আমাদের কাজ নেই। মানে মুদ্রার কথা হচ্ছে খুব ভালো ফল এখানে প্রদান করবে চতুর্থ ভাব থেকে। এই সূত্রে বলে রাখি, উনি একটা জিনিস জানতে চেয়েছিলেন বোধহয় কমেন্ট করে, যে শনি রাহু এনার একসাথে আছে, এটা শ্রাপিত যোগ নাকি নাগমণি যোগ। দেখুন, নামের ভিত্তিতে যদি যান, শ্রাপিত হচ্ছে নেগেটিভ, নাগমণি হচ্ছে পজিটিভ একটা যোগ হিসাবে ধরা হয়, এবং শ্রাপিত যোগকে বলা হয় যে পূর্বজন্মে করা কোনো পাপ বা কারো কোনো অভিশাপ নিয়ে জন্মালে সেটা শ্রাপিত যোগ হয়। কিন্তু এইখানে আপনার ক্ষেত্রে শনি রাহু একসাথে থাকলে দুটো ক্ষেত্রেই শ্রাপিত যোগও বলা হয়, নাগমণি যোগও বলা হয়। আপনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু শনি এবং রাহু দুজনেই ধনুভাবে বসে অর্থের দিক থেকে অত্যন্ত ভালো ফল দেবেন, এবং দ্বিতীয় ভাব রিলেটেড ভালো ফল দেবেন মোরলেস। তো এনাকে এখানে কিন্তু কোনো নেগেটিভ ফল দিচ্ছে না কেউ, সেই জন্য আমি এটাকে কোনো শ্রাপিত দোষের মধ্যে ধরবো না। আমি বরং এটাকে, যদি উনি কনসিডার করতে চান, একটা নাম দিয়ে নাগমণি যোগ হিসাবে ভাবতে পারেন। শেষ পর্যন্ত কথা হচ্ছে এটাই, যে দুজন গ্রহই এখানে পজিটিভ ফল দেবে। তারপরে আমরা আসছি পঞ্চম ভাবে, যেখানে 5 লেখা আছে। পঞ্চম ঘর হচ্ছে বিদ্যার্জনের ঘর, প্রেমের ঘর, সন্তানের ঘর। সেই ঘরেও কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেট বসে নেই, বা বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই। তারপর আমরা আসছি ষষ্ঠভাবে, যেটা রোগ, ঋণ, শত্রুর ঘর। সেইখানে কোনো গ্রহ বসে নেই, তবে রাহুর একটা দৃষ্টি আছে এখানে। রাহুর একটা পঞ্চম দৃষ্টি সেটা পড়ছে, সেটা হচ্ছে রাহু এখানে থাকলে, সরাসরি থাকলে যে এফেক্টটা দেয়, হয়তো দৃষ্টিতে ততটা স্ট্রংলি সেই এফেক্টটা দেবে না। সেটা হচ্ছে কোনো কোর্ট কেস লিটিগেশনে রাহু জড়িয়ে দেয় এখানে। তো সেটাও রাহু এখানে উচ্চস্থ হওয়ার জন্য তার যে পঞ্চম দৃষ্টিটা, সেটা ততটা হার্মফুল হবে না আশা করা যায়। কোনো যদি হয়েও সেটা হচ্ছে ছোটোখাটো কোনো কোর্ট কেসে সাময়িকভাবে জড়িয়ে যাওয়া, এবং সেটা রাহুর দশা শেষ হলে বা অন্তর্দশা শেষ হলেই সেটা থেকে মুক্তিও পেয়ে যাবেন। তারপর আমরা আসছি সপ্তম ভাব, বিয়ের ঘর, ডেলি ওয়েজেসের ঘর, পার্টনারশিপের ঘর। সেই ঘরটিও ফাঁকা।
এবং বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি আমাদের চোখে পড়ছে না, তাই সেটা নিয়ে বিশেষ কিছু বলছি না। তারপর আমরা আসছি অষ্টমভাবে, যেখানে 8 লেখা আছে। সেখানে কেতু এবং মঙ্গল বসেছে, সঙ্গে প্লুটো আছে। ইউরেনাস নেপচুন প্লুটোর কোনো গুরুত্ব নেই, তাই প্লুটোকে বাদ দেবো আমরা। কেতু এবং মঙ্গল বসে এইটা জিনিসটা এনাকে ডিনোট করছে এখান থেকে, যে মঙ্গল লগ্নপতি, সে অষ্টমভাবে চলে এসছে এবং স্বরাশিতেই। তো কেতু এখানে উচ্চস্থ হলেও কেতু মঙ্গল দুজনই এখানে কোথাও না কোথাও নেগেটিভ ফল প্রদান করবে। আর কি বোঝা যাচ্ছে? অষ্টম ভাব থেকে আমরা দেখি অকাল্ট, অষ্টম ভাব থেকে আমরা দেখি আনসার্টেন ইভেন্টস, আর অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘরে বলা হয়। তো এখান থেকে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে। কেন? কেতু উচ্চস্থ হলেও কেতু তার মঙ্গলের সেই এফেক্টটাকে এখানে আরও বাড়িয়ে দেবে, এবং লগ্নপতি এসে অষ্টমভাবে অ্যাক্সিডেন্টের ঘরে নিজের সরাসিতেই বসা, কোথাও না কোথাও সেই যোগটা দেখাচ্ছে। 1, 2 হচ্ছে লাইফে বেশ কিছু সময় ভীষণ আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে যাবে, আনসার্টেন ইভেন্টস ঘটবে, যেগুলো খুব বড় ড্রাস্টিক চেঞ্জ আনবে এনার লাইফে, এবং সেটা এনার লাইফে একাধিকবার হয়তো ইনি অবজার্ভ করতে পারেন। আর লাইফে এরকম কোনো বড় ঘটনা, হঠাৎ করে কোনো বড় কোনো ঘটনা, সেটা ইনি ইদার ওয়ে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এরকম ঘটনা ইনি বারবার উইটনেস করবেন। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে লাইফ এনার বেশ আনপ্রেডিক্টেবল হবে, আর বড় বড় চেঞ্জেস আসবে লাইফে। যেন এই অষ্টম ভাব থেকে আমরা পরিবর্তন দেখি লাইফে। তো অষ্টম ভাব যদি ভৌতিক দিক থেকে দেখতে হয়, অষ্টম ভাব এনার জন্য নেগেটিভ। হ্যাঁ, কেতু থাকার জন্য এবং লগ্নপতি স্বয়ং থাকার জন্য এনার অকাল্টের প্রতি ইন্টারেস্ট আসবে হয়তো, কিন্তু আদারওয়াইজ যদি বলা যায় যে মোরলেস নেগেটিভ। তারপর আমরা আসছি নবমভাবে। নবমভাব যেখানে 9 লেখা আছে, সেখানে বুধ শুক্র বসে আছে। বুধ শুক্র এই লগ্নে, এই জন্মছকে অত্যন্ত মারক, এবং তারা নবমভাবে বসে ভাগ্যকে হানি করছে। কেন? নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, পিতার ঘর, গুরুর ঘর, ধর্মের ঘর। তো এখানে পিতার সঙ্গে সম্পর্কও খারাপ করবে, ভাগ্যে হানি তো করছে বললামই। এছাড়া ধর্মে বিশ্বাস কোথাও না কোথাও ঠিকঠাক থাকবে। কেন কি? শুক্রাচার্য একজন আচার্য, যতই তিনি দৈত্যগুরু হন, তিনি আচার্য, তাই ধর্মে বিশ্বাস থাকবে। কিন্তু অন্যান্য দিকগুলো থেকে, যেরকম বললাম পিতা এবং ভাগ্য, এই দুটোকে হানি করছে। গুরুর সঙ্গে সম্পর্ক মিক্সড থাকবে, যেহেতু একজন গুরু বসে আছেন এখানে, দৈত্যগুরু হলেও তিনি একজন গুরু। তো এটা গেল নবম ভাব। তারপর আসছি আমরা দশম ভাবে। দশম ভাব যেখানে 10 লেখা আছে, সেখানে সূর্য এবং চন্দ্র, নেপচুনের গুরুত্ব নেই। তো সূর্য চন্দ্র দুজনেই অত্যন্ত কারক এই জন্মছকে, এবং তারা দশমভাবে বসেছে, সেটা অত্যন্ত শুভ, কর্মভাবকে অত্যন্ত শুভ করছে। দশম ভাব হচ্ছে কর্মভাব, এবং দশমভাবে সূর্য বসে দিশা বল পায়, মানে অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি স্ট্রেনদেন হয়ে যায়। তো সূর্য এখানে অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, আর সূর্য এখানে কর্মের দিক থেকে অত্যন্ত পজিটিভ ফল দেবে এনাকে, আর সরকারি চাকরির যোগ এনার তৈরি হচ্ছে এটার মাধ্যমে। এই গেল দশম ভাব। দশম ভাব অত্যন্ত শুভ। তারপর আসছি একাদশ ভাব। একাদশ ভাবে কোনো গ্রহ নেই, ইউরেনাসের গুরুত্ব নেই, তাই অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ গ্রহ না থাকার জন্য বিশেষ কিছু বলছি না। হ্যাঁ, শনির একটা দৃষ্টি যেটা একাদশভাবে আছে, সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি, সেটা পজিটিভ ফল দেবে। তারপর আমরা আসছি দ্বাদশভাবে। দ্বাদশভাব যেখানে 12 লেখা আছে, সেখানেও কোনো গ্রহ বসে নেই, বা কোনো গ্রহের দৃষ্টি, হ্যাঁ বৃহস্পতির দৃষ্টি একটা আছে। তো এটা স্পিরিচুয়ালিটির জন্য ভালো। বৃহস্পতির যে দৃষ্টিটা এখান থেকে এখানে পড়বে, নবম দৃষ্টিটা, সেটা অত্যন্ত ভালো হবে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে। আদারওয়াইজ বিশেষ কিছু বলার নেই। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখার প্রয়োজন শেষ করার আগে, সেটা হচ্ছে এনার অষ্টম ভাব নিয়ে যেটা বললাম, সেগুলোর সঙ্গে আরেকটা অবজারভেশন নোট করা উচিত, যে এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টিও আসছে। দুটো কেন, 3টে। শনি রাহু তো দৃষ্টি দিচ্ছেই বিপরীতে, সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি আছে এখানে। তো শনি রাহু দৃষ্টির একটা এফেক্ট অষ্টমভাবে পড়বে, সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টি পড়বে। এই সমস্ত কিছুর মধ্যে অষ্টম ভাব, যেটা বলছিলাম আগেই, যে নেগেটিভ আছে, কিন্তু সেখানে বৃহস্পতির যে দৃষ্টিটা, সেটা কোথাও না কোথাও লাইফে ব্যালেন্স আনবে। যে আনপ্রেসিডেন্টেড ইভেন্টস যেগুলো ঘটবে লাইফে, সেটা যাতে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ না হয়, সেই একটা পজিটিভিটির দিকে সেটাকে রাখবে, বা সেই লাইফে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার থেকে হয়তো বৃহস্পতি এনাকে অনেকাংশে রক্ষা করবে তার পঞ্চম দৃষ্টি দিয়ে। তাহলে ওভারঅল আমাদের জন্মছক অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেছে এটা। আমরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।